কত প্যাসেঞ্জার নিয়ে লোকের যাতায়াত দেখুন। এখন ঘড়িতে ঠিক বিকাল ওই 5:30টার মতো। তো 7টা অবধি মোটামুটি এই ফেরিটা চলে, 7টা 8টা অবধি ফেরিটা চলে। এটা আবার ওয়েদারের উপরে ডিপেন্ড করে। দেখুন আমিও টায়ার ছেড়ে দিচ্ছিলাম। আমি সামনে ওই বড় বড় টায়ার ছেড়ে এটা তুলে দে, আর এইটা ঝুলি দে কাপড়টা। ওই গ্লাসটা রেখে নেয়, এটা মুছে মদ খাওয়া শুরু কর। ফাইনালি গোসাবা থেকে বেরিয়ে যাওয়া হচ্ছে। এখন ঘড়িতে বিকাল মোটামুটি 5টার মতো বাজে, এই 5:30টার মতো বাজে। তো জানি না কতক্ষণ কি আলো থাকবে, তো যতক্ষণ থাকবে ততক্ষণ মোটামুটি ক্যাপচার করবো। এটা একটা আলাদা অনুভূতি। বাস আপনারা যেরকম বেড়াতে আসেন ভালো, কিন্তু এগুলো আমরা কোনোদিন পাইনি। এই যে আগে মানে আজ থেকে 30 বছর আগে যখন সুন্দরবনে আসতাম, তখন এই যে ট্যুরিস্ট কিংবা এইসব জিনিসগুলো তখন এত এইসব ছিল না। দেখুন আমরা এই সোজা যাব, এই যে বোটগুলো আসছে এদিকে সোজা যাব। আর এই যে দিকটা, এই দিকটা হচ্ছে সোনাখালি, মানে এদিক দিয়ে সোনাখালি আসা যায়। দেখছেন দুটো টাওয়ার দেখা যাচ্ছে। তবে আজকে কিন্তু ওই যে যেহেতু বৃষ্টির ওয়েদার, ফলে আজকে কিন্তু খুব একটা আকাশ পরিষ্কার হবে না। আমি আর একটু আগিয়ে বসি, তাহলে সুবিধা হবে দেখাতে আপনাদের। দেখুন জেলে নৌকা। এই যে দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু একটা দ্বীপ। এই যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা দ্বীপ। এটা এটা এটার নাম হচ্ছে পালি, মানে পালি দ্বীপ বলে। এই ফ্ল্যাগটাকে খোল। আমার সামনে যদি ডাকে তো আমার সাউন্ড দিতে হবে। ফ্ল্যাগটাকে খোল। আমি উঠে যাবো এখান থেকে? না না, এটা মুছে দে, এই বিছানাটা কোনো ঝুলি নেই। এটাকে খুলে নিতে হলো কেন? পাঁচটার মধ্যে খুলে নিতে হবে। ও, এই যে ভারতীয় ফ্ল্যাগ 5টার মধ্যে খুলে নিতে হবে, 4:30টার মধ্যে। আর যদি না খোলা হয় পুলিশ দেখলে পানিশমেন্ট করবে, তাই তো? ও সব ফায়দা খান দিয়ে। আচ্ছা আচ্ছা, এই নিয়মটা মেনে চলতে হবে তোমাকে এই নিয়মটা মেনে চলতে হবে। সবারই, তোমার বলে না, আচ্ছা সবার আচ্ছা, ক্ষেত্রে। যেটা নিয়ম আছে যে নিয়ম? বিকাল 4টে 4:30টার মধ্যে ভারতীয় ফ্ল্যাগ খুলে নিতে হয়। এটা হচ্ছে ভারতীয় সম্মান। ভারতীয় সম্মান। হ্যাঁ, যে আমাদের ভারতীয় যে ফ্ল্যাগগুলো তার সম্মান করা হবে। আচ্ছা। সেই ভারতের ফ্ল্যাগটা সম্মান দিয়ে আমরা রক্ষা করে বাঁচিয়ে রেখেছি। আচ্ছা, এই যে নদীটা দিয়ে যাচ্ছে, এই নদীটার নাম? এই নদীটার নাম দুর্গা দোয়ানি। দুর্গা দোয়ানি। আচ্ছা আচ্ছা, এই নদীটা যে উঠছে বড় নদীতে? এই নদীটা গিয়ে উঠছে বড় নদী না, ওটার নাম হচ্ছে বিদ্যাধরী। বিদ্যাধরী। হ্যাঁ, এই বিদ্যাধরীটা সব দিকে চলে গেছে। তারপরে আমাদের গদখালির থেকে যে ডান সাইডে যে নদীটা নেমে যাচ্ছে ওটা মাতলা। আচ্ছা। এবং ওই সাথে সাথে এটা শাখা, মেনটা হচ্ছে তোমার সোনাখালীর ওই দিকটায় যে এটা নেমে গেছে পুরো সাগরের দিকে, ওটা বড় মাতলা, মানে ওইটাই মেন মাতলা। আর এগুলো সব শাখা। এগুলো শাখা। হ্যাঁ, এখন আমাদের টুরিস্ট নিয়ে এসব ঘোরাফেরা করতে হয়, এসবগুলো আমাদের জেনে রাখা দরকার। তাই জেনে রেখেছি এবং সরকারিভাবে একই চলছে। কত কত বছরের অভিজ্ঞতা? এটা আমি 3তে পড়তাম সেই আমল থেকে। এবার লেখাপড়া খুব একটা তো জানি না, ঠিকঠাক ইংলিশতে বলতে পারবো না। এই বাংলায় যেমন ভাবে বলে গ্রামের মানুষের মতো এরকম বলতে পারবো। ক্লাস 3 থেকেই এই নদীতে? হ্যাঁ, মাছ কাঁকড়ার থেকে নিয়ে মোস্তানির থেকে, এই তো এসব বলবো না, মাছ কাঁকড়ার থেকে নিয়ে জীবন জীবিকা যা করি সব এই নদী। এবং বাইরে কাজ করতেও যেতে হয় মাঝে মধ্যে, এখন আর যাই না। এই বড় বড় লোক যারা ভোট করে রেখেছে তাদের ভোট চালায়, আমি একেবারে একটা মাঝি হিসাবে আছি।
এবং বর্তমান। এমবি জয়ন্ততে যাচ্ছি, তার প্রোভাইডার আপনি। হ্যাঁ, প্রোভাইডার বলতে মাঝি। আমার পুরো টোটালি দেখভাল করতে হবে এবং দায়িত্ব নিয়ে থাকতে হবে। কোনো জায়গায় ভেঙে গেলে কৈফিয়তও আমার দিতে হয়, একদম। কোনো জায়গায় লস হলে সেটাও আমার হিসাব দিতে হয়। এটাও এবং আমার 12,000 টাকা মাইনা হিসাবে আমি আছি বর্তমান। আচ্ছা, এই যে এই সময়টা ইলিশ উৎসব হচ্ছে, এই ইলিশ উৎসব কি আগাগোড়াই হতো? আপনি ক্লাস 3 থেকেই দেখে আসছেন? না। তখনের জীবন কেমন ছিল? না, আমি ক্লাস 3 থেকে যেখান থেকে এই বোট চালাতে শিখেছি, বোট চালাই, চালাতে চালাতে আমার ওইটুকু অভিজ্ঞতা দেখা আছে আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে, যেটা যে ইলিশ উৎসবটা ভালোভাবে চলছে আপাতত এই 3 বছর, এই 2-3 বছর। 2-3 বছর। আচ্ছা। এই ইলিশ উৎসবটা একদম পুরো ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, যেটা মানে বিশাল শীতের যে ট্যুরগুলো হয়, ঠিক সেরকম আকারে কিন্তু আগে আমরা দেখেছি যে শীতকালে মূলত বেশি টুরিস্টের আনাগোনা হতো, হতো। বর্ষাকালে কিন্তু ওনারা অ্যাভয়েড করে চলতেন। হুম। তো এখন তার মধ্যে আমিও আজকে টুরিস্ট হিসাবে ধরুন আপনার বোটে যাচ্ছি, ফলে ইলিশ কি এখানে পাওয়া যায় নাকি এটার নাম মাত্র ইলিশ উৎসব? নামমাত্র ইলিশ উৎসব, ইলিশ উৎসব বলেই ইলিশটা আনাতে হয় এবং ওই নামখানার থেকেই ওই দিক থেকে আসে। মানে এই নদীতে ইলিশের কোনো উৎসব না নেই এখন, না না না, তাই তো? এটা উৎসব হিসেবে ওই ওই ইলিশ ধরে এনে এই সব বানানো হচ্ছে এবং লোকগুলো আসে যে আমরা ইলিশ উৎসবে নদীতে ঘুরবো বা ঘুরতে যাচ্ছি, বর্ষা বৃষ্টি সব রকম চলছে, তার মাঝখান দিয়ে আমরা ঘুরবো এবং ইলিশ উৎসব মানে ইলিশ খাবো। সেই ইলিশ মাছটা যারা ট্যুর অপারেটর তারা এনে প্রত্যেকটা ট্যুরি অপারেটর দিতেই হবে। ক্লাস 3 থেকে আপনি এই মাছ ধরা, কাঁকড়া ধরার জন্য বোট চালানো সবকিছু করছি। সবকিছু করছেন। হ্যাঁ, তো এই যে বোট চালাচ্ছেন, এই যে বর্ষা মানে কোন সময়টা মানে টুরিস্টদের আপনাদের ঘোরাতে স্বাচ্ছন্দ্য বোধ হয়? সবচেয়ে শীতের সিজনটা। সবসময় শীতের সিজন, হ্যাঁ। কারণ নদী কিন্তু নভ- সেই সময়টা অনেক শান্ত থাকে। হ্যাঁ, অক্টোবর নভেম্বর থেকে শুরু। আর মেইন হচ্ছে বছর হিসেবে, মাস হিসেবে ধরতে গেলে তোমার বছরটাই পড়ে ডিসেম্বর থেকে। ডিসেম্বর। হ্যাঁ, এবং তার আগের থেকে এটা স্টার্ট, মানে প্রথমে অত বেশি হয় না, একটু কম থাকে, তারপর ডিসেম্বর জানুয়ারি এটা পুরো ফুল প্যাক, মানে এত ভিড় ঠেলে ঢোকা যায় না, যেমন গঙ্গাসাগরের মেলাগুলো হয় ঠিক সেরকম অবস্থা এটা। মানে এই যে যেটা বলছেন, এই ঘাটে আপনারা নৌকাগুলোকে প্যাসেঞ্জারের নামানোর জন্য যে ঘাটগুলো ব্যবহার করেন, সেগুলোতে প্যাসেঞ্জার নামাতেও আপনাদের অনেক বেগ পেতে হয়। হ্যাঁ। তো এত নৌকা এসে এক জায়গায় একত্রিত হয়। হ্যাঁ, ওই জন্যে সরকারিভাবে এবার ভ্যাসাল সিস্টেম করে দিয়েছে, মানে ফেরিঘাট আচ্ছা। অনেকটা বড় একটা ভ্যাসাল দিয়ে দিল, এই কারণে অনেকগুলো নৌকা এক জায়গাতে ধরা যাবে, প্লাস কোনো রিস্ক থাকবে না পার্টিদের উপর। যে বাচ্চা কাচ্চা যারা উঠবে নামবে তাদের কোনো রিস্ক থাকলো না, ভালোভাবে নেমে গেলে যেতে পারলো। কিন্তু কোনো জেটি ঘাটে নামতে গেলে সেটা রিস্ক হয়, কোনো জায়গায় ধাক্কা লেগে গেলে পড়ে যাওয়ার ভয় থাকে। তার জন্য এই উপকারটা সরকার থেকে আমাদের এটা করেছে টুরিস্ট সিজন বলে। এসময় আগে যখন আমি আসতাম, সরি গঙ্গাবাবু, আগে যখন আমি আসতাম তখন তো এই এই জেটি ঘাটগুলোও ছিল না না। একটা সময়। না, তখন শুধু তখন ইট দিয়ে তখন থাম্বা টাইপের করা ছিল, পুকুরে যেমন করা হয়। যেরকম পুকুরে করা থাকে সেরকম করা থাকে। হ্যাঁ, ছিল। আস্তে আস্তে এগুলো ডেভেলপ হয়েছে পার্টির মাধ্যমে, আমরা সব মানে ভোট দিয়ে পার্টির মাধ্যমকে জানানো হয়েছে যেখানে এইভাবে করলে হবে না, এখানে যেন ভোট নৌকা ধরতে পারে ভালোভাবে। সেটা করতে করতে সেটাও পিছিয়ে গেছে, এবার ভ্যাসাল করে দিয়েছে সরকার। আচ্ছা, এখন জোয়ার হচ্ছে না ভাটা হচ্ছে? এখন এখন জোয়ার চলছে। জোয়ার চলছে, যার ফলে জলটা আমাদের পিছন দিকে চলে যাচ্ছে, আমরা এন্টি কারণে এগিয়ে যাচ্ছি, তার মানে আপনি জলের বিপরীত দিকে বিপরীত দিকে ছুটছি, যার ফলে গতিও কম হয়ে গেছে। গতি কম হয়ে যায়। হুম। আচ্ছা, এই যে বোটটা আপনি চালাচ্ছেন, এই বোটটার যে ইঞ্জিনটা কতটা সক্ষম, মানে কতটা পাওয়ার? এর হর্স পাওয়ার আমার ঠিকঠাক জানা নেই, আচ্ছা। তবে এর যথেষ্ট ক্ষমতা আছে। আচ্ছা, এটা কি কোনো গাড়ির ইঞ্জিন? এটা 10 চাকা 12 চাকার গাড়ির ইঞ্জিন, লরির ইঞ্জিন? লিলের ইঞ্জিন। হ্যাঁ, রেল ইঞ্জিন। আচ্ছা। দিনের বেলা বোট চালানো আর রাত্রিবেলা বোট চালানোর মধ্যে তো অনেকটাই ডিফারেন্স থাকে, অনেক ডিফারেন্স, কিন্তু আমরা চলাফেরা করি বলে আমাদের কোনো অসুবিধা হয় না। কিন্তু এখানে সরকারিভাবে নিয়ম আছে আচ্ছা। যে রাত্রেবেলা নিয়ে যাওয়া বারণ আছে। তার সত্ত্বেও এটাই হয় যে আমাদের দূরপাল্লা যখন যাওয়া হয়, জঙ্গল ঘুরতে বা গদখালি থেকে সজনাখালি যেতে, রাত্রেবেলা নিয়ে যেতে হয়, কিন্তু তাদেরকে সাবধানে সেইভাবে আমাদের নিয়ে আসা করতে মানে হয়। রাত্রে বোটে কোনো প্যাসেঞ্জার রাখার নিয়ম নেই, রাখার নিয়ম নেই, ওদের তুলে দিতে হবে, মানে হ্যাঁ। রিসর্টে তুলে দিতে হবে যে করে হোক। মানে রিস্কের মধ্যে রাখলে হবে না, এটাই বাংলা ভাষা। একদম। তার মানে আপনারা যে এই যে বোটগুলো চালান, আপনাদের অনেক রেস্ট্রিকশনের মধ্যে দিয়ে আপনাদের যেতে হয়। চলতে হবে অবশ্যই। আচ্ছা, এই যে বোট চালাচ্ছেন এর জন্য গভর্নমেন্টের আমাদের যেরকম লরি বাস চলতে গেলে যে
পারমিশন গুলো লাগে, আপনাদের ক্ষেত্রে কি এরকম পারমিশনের ব্যাপার আছে? সুন্দরবন জঙ্গলে ঘুরতে গেলে আপনার বোর্ড প্লাস গাইড মানে যে ড্রাইভার থাকবে তার নাম থাকবে, তার লাইসেন্স করে দিচ্ছে সরকার ডিপার্টমেন্ট থেকে। এটা আগে করেই আছে, কিন্তু আগে পাকাপোক্ত ছিল না। এখন সব জায়গাতে পারমিশন করতে গেলেও তোমার পারমিশনের পয়সা হয়তো নিচ্ছে না, কিন্তু তোমার বোর্ডের কতজন থাকছে এবং নাম, আধার কার্ড, এগুলো সব দিতে হচ্ছে। প্লাস বাইরে যারা ভ্রমণ করতে মানে ঘুরতে আসছে, জঙ্গল সুন্দরবন দেখতে আসছে, তাদেরকেও এটা দিতে হবে। প্রত্যেকের নাম, আধার কার্ড প্রত্যেকের দিতে হবে? প্রত্যেকের দিতে হচ্ছে, কারণ এই যে আমরা রিক্সের মধ্যে ঘোরাফেরা করি, তার জায়গা হচ্ছে একটা জীবন, যেভাবে হোক ঈশ্বর যেন না করেন, যেভাবে হোক বিপন্নর মাঝখানে বা বিপদের মাঝখানে পড়ে গেল, এরকম যেরকম রিক্স। অনেকে জলে তো এই বোটে চলতে পারে না, আমরা তবু সাঁতার দিয়ে পেরোতে পারবো যে কোনো জায়গায়, সাগরের মাঝখানে হোক, বড় নদীতে হোক, যে কোনো জায়গায় আমরা সাঁতার দিয়ে চলে যেতে পারবো। কিন্তু ওরা তো অ্যাকচুয়ালি কলকাতা যারা ঘুরতে আসে তাদের তো সাঁতার বলে কি জিনিস নেই তো। এবার দেখা যাচ্ছে বাই চান্সে লাইফ জ্যাকেট দিয়ে দিলাম, লাইফ জ্যাকেট সিস্টেম আমাদের বোর্ডে সব করে দিয়েছে ডিপার্টমেন্ট থেকে, যেসব আইনগুলো পাস করা আছে সেইভাবে আমাদের চলতে হয়, কাগজপত্র ডকুমেন্টস সব সেইভাবে আমাদের অনলাইন মাধ্যমে সব কাজবাজগুলো হয়, অনলাইনে? একদম অনলাইন। তোমার পারমিশন প্লাস বোর্ডের নামটাও সেখানে অনলাইন মাধ্যমে সেখানে উপস্থিত, তাদের কাছে সরকারের কাছে জমা রয়েছে। যদি এই বোর্ডটাতে এই নাম্বারের বোর্ডটা মানে প্রত্যেকটা বোর্ডের প্রত্যেকটা নাম্বার আছে, কিন্তু যেমন ইটিএস আমাদের 72 আছে, যেমন কিছু ইটিএস আছে 436, 419, মানে 7, 8 এরকম করে একের পর এক সিরিয়াল করা রয়েছে। যার যে বিএলসি নাম্বার, সেই বিএলসি নাম্বার ধরে সে ধরা পড়ে যায় না। চোরা লুকোচুরির জায়গা কোথাও নেই। আচ্ছা, আমরা যত সামনের দিকে এগোচ্ছি নদীটাকে আস্তে আস্তে চওড়া হচ্ছে? চওড়া হচ্ছে, এটা চওড়া ছিল না অতটা, কিন্তু এখন হয়ে গেছে ভেঙে ভেঙে। তবে চওড়া এতটা হবে না, এই যেমনই চওড়া আছে এরকমই থাকবে, তোমার শেষ অবধি এরকমই থাকবে। পরপর যে বেড়ে আরো বড় হচ্ছে তা না, ঠিক আছে। তো আপনি তো অনেক জঙ্গল অনেক কিছুতেই গেছেন, যেহেতু একদম নদীর পাশেই আপনার বাড়ি, সেটাও আমার যারা ভিউয়ার্স আপনারা দেখছেন, আপনারা অবশ্যই দেখতে পাবেন, সেটাও আপনাদের সঙ্গে আমি জানার চেষ্টা করবো। জঙ্গল সম্বন্ধে কি অভিজ্ঞতা? জঙ্গল সম্বন্ধে যেমন আমাদের তো জঙ্গল সম্বন্ধে এটাই যে আমরা আমি আপনাকে থামিয়ে একটা কথা বলি। যারা মূলত শহর থেকে আসে তাদের প্রথম ধারণা বাঘ দেখতে পারবো, আমরা হরিণ দেখতে পারবো, এটাই। এই যে একটা চিন্তা ভাবনা নিয়ে আসে, সেই ব্যাপারে আপনি কি বলবেন? সেই ব্যাপারে আমাদের বলতে হয়, আমাদের অভিজ্ঞতা আছে, কিন্তু যে কিছু কিছু মানুষ আছে বিশ্বাসই করতে চায় না। করতে চায় না, সুন্দরবন জঙ্গলে বাঘ দেখার একটা নিয়ম আছে, একটা টাইম আছে। আচ্ছা। বাঘটা কিন্তু, বাঘের সঙ্গে আমার কথা হয় না, কিন্তু এখানে সুন্দরবনে থেকে আমার একটা অভিজ্ঞতা হয়েছে বা আমি দেখতে পেয়েছি। সেই আপনি দেখেছেন কোনো? হ্যাঁ, অনেকবার অনেক। অনেকবার দেখেছি বাঘটা। আমাদের আমাদের ওর যেমন কথা বলতে পারে না, আর আমরা যেমন কথা বলি, সে বাবার সঙ্গে মানে যে কথা বলতে পারে না, তার সঙ্গে তো ব্যবহারটা কিভাবে করতে হয় বা কিভাবে জানে, সেটা তো আমার জানা এখানে থেকে সুন্দরবন জঙ্গলে। এবারে আমার যতটুকু অভিজ্ঞতা আছে যে বনবিবির দক্ষিণ রায়, এরা হচ্ছে দক্ষিণ রায় হচ্ছে বাঘ, আর বনবিবি হচ্ছে তোমার জঙ্গল কর্তা। ওনাকে প্রার্থনা করে সবাই যাওয়া হয় জঙ্গলে, এবং আমরা যারা মাছ কাঁকড়া ধরতে যায় তারা অনেকেই প্রার্থনা করে যায়। যারা কিন্তু উচ্ছৃঙ্খল থাকে তাদের ক্ষেত্রে কিন্তু বাঘে ধরে বা বাঘ তাকে খায়। এক কারণে এই কারণে, যেমন তোমার জঙ্গলে গেলে কোনো না কোনো কুকর্ম করে জঙ্গলে যাচ্ছি, গিয়ে গায়ের জোরে ইচ্ছাকৃত যদি আমি এই মাছ মারবো, এই কাঠ কাটবো, যদি ইচ্ছাকৃত যদি আমি গায়ের জোরে উঠি, যদি সবাই একার মতামত নিয়ে ওঠা হয়, তাহলে কিন্তু আমাদের জীবন মানে জীবনের ক্ষতিটা হয় না। কিন্তু জীবনের রিস্ক দু একজন যখন হ্যাকাতি করে যায়, তাদের ক্ষেত্রে বাঘটা, এই যেমন কাঁকড়া পাচ্ছি বলে খালের মধ্যে জোরপূর্বক জল, নিয়ম হচ্ছে জোয়ার উঠলে তারপর আমাদের ঢোকার নিয়ম, কিন্তু আমরা তার আগে ঢুকে পড়ছি। সেই ক্ষেত্রে আমাদের বা তার আগে জল লাস্ট হয়ে রয়েছে, লোভের বসে আমরা মাছও ধরতে যাচ্ছি, চিংড়ি মাছ, পার্শে মাছ, যেভাবে জাল ফেলতে যাচ্ছি, কিন্তু এসবগুলো নিয়ম ওইটাই না, একটা সাবধানতা আছে। হ্যাকাতি মেরে যারা যায় তাদের ক্ষেত্রে কিন্তু এই বোটটার কালার রয়েছে ইউটিউবাররা, মানে যারা ফটোগ্রাফার, যারা জঙ্গল ঘুরতে যায়, তারা জঙ্গল 24 ঘন্টা থাকার জন্য, মানে 15 দিন 1 মাস এরকম পারমিশন নিয়ে থাকে, তারা এই বোটগুলোতে ঘুরে। কারণ এই অন্ধকার কালার বোটটা থাকলে বাঘের কিন্তু ডাইরেক্ট ফলোটা হয় না, ঠিক আছে। এইটা উজ্জ্বল কম, বাঘ বুঝতে পারলো না, এরা ক্যামেরা নিয়ে চুপচাপ বসে থাকে। আলাদা বিশেষত্ব আছে। আর এই রং চং করা এইসব কেন, টুরিস্টদের চোখে ভালো দেখার জন্য, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ছাড়া অন্য কিছু না। এবার যে যেমন ভাবে, যার পয়সা আছে সে যেমন ভাবে, একটা বোট কিন্তু 50 লাখ 60 লাখের উপরে পয়সা খরচা, কারণ এই লাক্সারি করতে গেলে ব্যাপক পয়সা। সেই পয়সাটা খরচা করা যার যেমন আছে, একবারে কেউ টুক টুক করে করছে, আর যার পয়সা আছে সে একবারে দেখো স্টিল রেলিং ফেলিং সব করে ফেলেছে, এবং বোটটাকে ফাইবার দিয়ে মুড়িয়ে দিয়েছে, দেখতে ভালো হয়েছে, তাহলে ওই বোটটাতে আমরা যাবো, এরও একটা ব্যাপার আছে, ঠিক আছে। আচ্ছা, এই মেইনটেনেন্স খরচা তো অনেক, যেহেতু সারাক্ষণ জলে থাকে, প্রচুর।
এইগুলো করা থাকলে তোমার বারবার, আর এই যে কাঠাই গাড়ির যে মালগুলো আমরা নিয়ে আসি এখন বর্তমান দেখেছি আমরা দেশে, মাল বলতে মানে কাঠাই গাড়ির এই যে খুঁটি, এই যে চোটা, এই যে আচ্ছা, এগুলো কি সম্পূর্ণ সব লরিরই? লরির সব লরির কাজ? লরির আচ্ছা, তুমি দেখবা ট্রেনের উপরে যে হাঁটাচলা করে না ওই তোমার এই ইয়েতে, আর ভ্যান্ডারিতে, হ্যাঁ। ভ্যান্ডারিতে দেখবা ওই প্লাই গুলো ওই আচ্ছা। জল লাগলে তো নষ্ট হয় না, হ্যাঁ। আমাদের নদী এলাকায় কিন্তু নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায়? কিন্তু ওইটা থাকলে বহুত দিন লাস্টিং, বারবার আর মিস্ত্রি লাগাতে হবে না, এই হচ্ছে। তবে হ্যাঁ, ঝড়ের কাছে কোনো ব্যাপার না, এটা মানে সুন্দর থাকে। আপনাদের বা শক্তপোক্ত। বোধহয় ঝড়টাকেই আপনারা বেশি হ্যাঁ, ভয় পান। ঝড়ের কাছে তোমার যত বড় শক্ত জিনিস থাক কিছুই না। কিছুই না। এটা করা শক্তপোক্ত, বোর্ডটা মজবুত থাকা, বা কোনো রিস্ক হয় না, এটাই কারণ, বা এটাই সুবিধা। এবং দেশি কাঠ দিয়ে করলে তোমার 1 বছর যাবে না। এর মেন কথা নোনা জলের হাওয়া প্লাস তোমার বর্ষা রৌদ্রের যে হাওয়া জল, সেটা লেগে অন্য অন্য কাঠ নষ্ট হয়, কিন্তু এই কাঠগুলো তাড়াতাড়ি নষ্ট হয় না, তাহলে হয়। আমাদের গঙ্গায় যে বোটগুলো থাকে, তাহলে আপনি বলছেন সেই বোটগুলো আপনাদের বোটের থেকে বেশি সুরক্ষিত থাকে, যেহেতু না। ওটা নোনা জল না। ওগুলো নোনা জল না হলে ওগুলো সব টোটাল লোহার বডি, আর এগুলো আমাদের কাঠের বডি রং করা হয় এবং ফাইবার করে নেওয়া হয়। ফাইবারটা কিন্তু নোনা জলে ক্ষতি করতে পারে না, এবং তলায় যে রংটা করা হয় নোনায় ধরতে পারে না। মানে নোনা পোকা বলে একটা জিনিস আছে এই নোনা জলের মধ্যে, যে মুহূর্তের মধ্যে ধরে নেয়। ওর মধ্যে এমন এক কেমিক্যাল আছে যাতে ওর ছেদ করতে পারে না। ফুটো করা মানে, ছিদ্র করা মানে তোমার জলটা ঢুকে যায়, সেইটা আর করতে পারে না। হ্যাঁ, ওর গায়ে বসে যায়, সেগুলো আমাদের ঘষে ঘষে মাজা ঘষা করতে হয়, ভেঙে দিতে হয়, এটাই করতে হয়। ঠিক আছে, দীর্ঘদিন। নোনা পোকা বলতে আপনি যেটা বলছেন, ওই জেটি ঘাটে আমরা হ্যাঁ, যেগুলো হ্যাঁ। দেখি, ওই গায়ে এরকম শামুক হ্যাঁ, হ্যাঁ, কিছু একটা তৈরি হ্যাঁ, হচ্ছে, চাকা চাকা টাইপের দেখবো, ধার, এতটাই মারাত্মক? প্রচন্ড ধার টাইপের। আচ্ছা। ওই ছোট বাচ্চার থেকে দেখবো গুঁড়ি গুঁড়ি বসে যায়, হ্যাঁ, হ্যাঁ, যাওয়ার পর তারপর ওই আস্তে আস্তে পাতা খেলিয়ে বড় হয়। একদম এই নোনা পোকাটা এরকম, ও একদম কাঠটাকে খেয়ে মানে ফুটো 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 করে ফেলবে। এবার ওটা একমাত্র দমন, এই যে তলায় একটা আমরা জলের রং দিই, ওই যে জাহাজগুলোতে যেটা দিয়ে থাকে বা দেওয়া আছে, এই 1 বছর করে তোলা করলে ওতে একদমই ছোবে না। একমাত্র এই নোনাটা ওর গায়ে শুয়ে থাকে, একে মাঝে মধ্যে ভেঙে দিতে হয়, মানে খন্তি বা কোনো কিছু ঘষার জিনিস দিয়ে, শাবল দিয়ে হোক, তুলে দিতে হয় ঘষে। আচ্ছা, আপনাদের এই যে ইঞ্জিন গুলো, যেহেতু লরির ইঞ্জিন, তার মানে আপনাদের এই মেকানিকও এখানে লোকাল জায়গাতেই পাওয়া যায়? লোকাল জায়গাতে পাওয়া যায়। এখানকার মিস্ত্রিগুলো সব ফাজিল। আচ্ছা। হ্যাঁ, তোমার নামখানার থেকে আমি মিস্ত্রি নিয়ে এসে তারপরে ইঞ্জিন ঠিক করেছি। আমার আগে বারে বারে এই রেডি করে দিয়েছে, আবার মিস্ত্রি রাখতে হয়েছে। মানে তুমি সুস্থ হয়ে যে চালাবে, বা কোনো জায়গায় ধরো দূরপাল্লা কোথাও গেলে হঠাৎ যদি কিছু হয়ে যায়, কিছু করার নেই। কিন্তু নামখানার মিস্ত্রি আমার যেভাবে রেডি করে দিয়েছে, নির্ভরযোগ্য। যে কোনো জায়গায় ইঞ্জিনের জন্য আপাতত ফাঁসতে হবে না। নামখানা তো আপনার বাড়ি থেকে অনেক দূর, ওখান থেকে যোগাযোগ করে আনতে হয়েছে। যোগাযোগ করে আনতে হবে। হ্যাঁ, আচ্ছা, এই যে বোট, মানে আপনাদের যে গভর্নমেন্টের যে সার্কুলার আছে যে এই জায়গায় আপনারা প্যাসেঞ্জার নিয়ে, মানে টুরিস্ট নিয়ে যেতে পারবেন, এর বাইরে তো যাওয়া সম্ভব না? না, ওর বাইরে ওই যে হ্যাকাতে করলে তোমার বিপদ ঘটবে, হয় ডাকাত, নাইলে কোনো রকম ক্ষতি হয়ে গেল, কিংবা দূরপাল্লা আসতে পারলো না, রাত্রেবেলা একটা কোনো কিছু ঘটনা ঘটে গেল, কিন্তু আমরা ওই রিস্কটা নিই না। 2026-এ দাঁড়িয়ে আজকেও কি ডাকাতি হয়? আজকে এখন বর্তমান ডাকাতি হয় না, আচ্ছা। এখনো শোনা যায়নি আপাতত। তো এখন আপাতত নিরাপত্তা আছে। এই আমাদের বিজেপি সরকার পাশ করে, সেখান থেকে দেখলাম তাই? আপাতত নিরাপত্তায় আছে। কেউ কারো আর হঠাৎ করে গিয়ে মারতে যাচ্ছে না, টেনে আনছে না, গলা ধাক্কা দিচ্ছে না মেয়েদের। ডাকাতির মতো অভিজ্ঞতা কি আপনার আছে নাকি? ডাকাতের মতো অভিজ্ঞতা আছে, কিন্তু সেগুলো দেখানোর প্রয়োজন না, আচ্ছা। নেই এখন বর্তমান। না, একটা সময় যেরকম আমরা শুনতাম যে কোনো বিয়ে বাড়ির বরযাত্রীর বোট যাচ্ছে, সেগুলোকে ডাকাতি করে নেওয়া হতো, শুনেছি এই ধরনের ব্যাপারে। হ্যাঁ, ঘটতো একটা সময়। হ্যাঁ, ওটা ঘটতো তো। হ্যাঁ। কিন্তু আমি যে আমল ছিলাম, যে আমল থেকে আমার মানে বয়স হ্যাঁ। শুরু হয়েছে, হ্যাঁ। সেই আমল থেকে কিন্তু আমি ডাকাতির সঙ্গে কয়েকবার করেছি। কারণ আমি জানি ও গুলি করে মারবে, তাহলে ওকে কিভাবে এটা করতে হবে, এইভাবে ওদেরকে আমরা হটিয়ে দিয়েছি। যেমন মানে আমার একটা অনেক অভিজ্ঞতা না থাকলে এই বোট চালানো এত সহজ না। আগা গোড়া আমার অভিজ্ঞতাটা রাখতে হয়েছে, শুধু মূর্খ, লেখাপড়া ভালো জানি না, তবে আপাতত অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারি। যেমন একটা পার্টস, ইঞ্জিনের একটা পার্টস, এখানে এই পার্টসটা লাগালে ভালো হবে, বা এই ইঞ্জিনটা এইভাবে লাগালে এইভাবে করলে ভালো হবে, সেটা তো পড়াশোনার একটা ব্যাপার আছে। একদম। সেইটা আমি ঠিক বলতে পারবো না, তবে ইঞ্জিনটা কিভাবে রাখলে দীর্ঘস্থায়ী হবে, বা বেশ কিছুদিন চলা যাবে ভালোভাবে, ফ্রি মাইন্ডে চলা যাবে। হ্যাঁ, সবসময় কিন্তু একে দেখভাল দেখাশুনো করতে হবে। এই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানে কোম্পানির সাথে আপনাদের যোগাযোগ হয়ে এই টুরিস্টদের আপনারা নিয়ে আসেন, এবং টুরিস্টদের নিয়ে আসেন বলতে আপনারা টুরিস্টদের পিক আপ করেন এবং তাদের ড্রপ করেন। তো মোটামুটি বেশিরভাগই হয় 2 রাত্রি 1 দিন, 2 রাত্রি 1 দিন, এরকম যে আপনাদের প্রোগ্রাম গুলো হয়,
তাতে আপনাদের অভিজ্ঞতা কেমন? মানে যদি একজন লরি বাস ড্রাইভারকে জিজ্ঞাসা করি তার একরকম অভিজ্ঞতা হবে, আচ্ছা, আর আপনাদের আরেক রকম অভিজ্ঞতা হবে। আপনাদের অভিজ্ঞতা কেমন? এই যে টুরিস্ট আসে, তার মধ্যে ভালো খারাপ তো অবশ্যই থাকে, মানে ঠিক ব্যাপারটা কিরকম? ভালো খারাপ মানুষ তো থাকবেই, যেমন বর্তমান পার্টি বলো, নিজের ফ্যামিলির মধ্যে বলো, আর বাইরের মানুষ বলো, ভালো খারাপ বিভিন্ন রকম থাকবে। কিন্তু এই মাঠগুলো কি এরকম ভাবে কমপ্লিট হয়ে গেছে, তাই তো? এগুলো কমপ্লিট হয়ে গেছে, মানে গতবারে যে তোমার বুলবুলি ঝড়ে ভেঙে গেছিল না, যাওয়ার পরে এগুলো কিন্তু এইভাবে কমপ্লিট করেছে। গতবার বুলবুল ঝড়ে ভেঙে গেছে। হ্যাঁ, বুলবুলি ঝড়ের সময় যে জল বেড়েছিল না, সে সময় ভেঙে গেছিল। যাওয়ার পরে এটাকে এরকম ভাবে বাঁধ দিয়েছে, ওরা ওই আমলে একটু করে রেখেছে।